প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে গত ক্লাসে ইসলামত জনতা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আলী আকবর সিনিয়র শিক্ষক তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসের আমরা একটা অধ্যায় থেকে আলোচনা করেছি। সে অধ্যায়ের মধ্যে আমরা পেয়েছি রেওয়ামিল থেকে তারপরে আমরা মুনাফা জাতীয় আয় এবং মূলধন জাতীয় আয় কীভাবে বাইর করতে হয় সেই পদ্ধতিগুলো এবং রেওয়ামিলে কোন কোন এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হবে না সেগুলো তোমাদেরকে আমি গত ক্লাসে আলোচনা করেছি। গত ক্লাসে আমি তোমাদের এই উদ্ধৃতি থেকে রনি এন্টারপ্রাইজ এর ব্যবসায়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য 2019 সালে 31শে ডিসেম্বর তারিখে নিম্নলিখিত খতিয়ানের উদ্ধৃতি সরবরাহ করে। এই খতিয়ান থেকে এই উদ্ধৃতি থেকে আমাদেরকে 3টি প্রশ্ন উত্তর বের করে দিতে হবে। এক থেকে 18 পর্যন্ত রনি এন্টারপ্রাইজ যে উদ্ধৃতিগুলো এখানে উল্লেখ করা হয়েছে উল্লেখ করেছেন, লেনদেন করেছেন, এখান থেকে কোন জায়গাটি কোন এন্টিটি আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এই 18টি থেকে আমাদেরকে ওই এন্ট্রিগুলো সুনির্দিষ্টভাবে শুদ্ধতা যাচাই করে আমরা আমাদের সেই কয়ের উত্তরটি আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। তা আমি তোমাদেরকে গত ক্লাসে কয় নাম্বার প্রশ্নের উত্তরটি তোমাদেরকে আমি বোর্ডে করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও আমি সংক্ষিপ্ত সহকারে আবারও রিভিশন দিচ্ছি, তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন এন্টিটি আসবে না, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। ব্যাংক জমার উদ্ধৃত্ত 1/1/19 এই ব্যাংক জমার উদ্ধৃত্তটি আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তার কারণ হচ্ছে, যেহেতু আমরা 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের আমাদের এই অঙ্কটি, তাই জানুয়ারি থেকে ব্যাংকে যে আমার উদ্ধৃত্ত ছিল সেই 20,000 টাকা এবং সমাপনী মজুদ পণ্য, এই সমাপনী মজুদ পণ্যটি আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুদ পণ্য নিয়ে আমাদের অনেক সময় দ্বিধা বোধ করি, আমরা অনেক সমস্যায় আমরা জর্জরিত হই। যেহেতু সমাপনী মজুদ পণ্য কি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে কি হবে না, এই নিয়ে আমাদেরকে অনেক সময় দ্বন্দ্ব আমাদের মধ্যে আমরা ফিল করি। এর কারণ হচ্ছে, এই সমাপনী মজুদ পণ্যটি এই যে ক্রয়, এই ক্রয়ের অন্তর্ভুক্ত, ক্রয়ের অংশবিশেষ এবং প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয় এবং এই প্রারম্ভিক মজুদ পণ্য যেই উদ্ধৃতিটি আছে বা জায়টি আছে বা এন্টিটি আছে, এই দুইটার সাথে সমাপনী মজুদ পণ্যটি অংশবিশেষ, যার জন্য সমাপনী মজুদ পণ্য আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এই আমাদের দুইটি এন্ট্রি রেওয়ামিলে আসবে না। কয়ের উত্তর আমার এখানেই শেষ। আশা করি তোমরা মনোযোগ সহকারে অনুধাবন করতেছ এবং সুন্দর করে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এই 18টি সমন্বয় থেকে 18টি উদ্ধৃতি থেকে যে দুটি আসবে না সেটি আমি তোমাদেরকে বুঝতে সক্ষম হয়েছি। আবারও বলছি, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না ব্যাংক উদ্ধৃতি 1/1/2019 এবং সমাপনী মজুদ পণ্য 25,000 টাকা, ব্যাংক উদ্ধৃতি 20,000 45,000 টাকা আউটার কলমে চলে আসবে। এই দুটি এন্ট্রি আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। শেষ আমার কয়ের উত্তর। এবার ক্ষয়েতে
আছে, এই উদ্ধৃতিগুলো বিভিন্নভাবে এলোমেলোভাবে দেওয়া আছে। কোনটা ডেবিটে আসার কথা সেটা ক্রেডিটে আসছে, যেটা ক্রেডিটে আসার কথা সেটা ডেবিটে। সেটাকে এই গাণিতিক শুদ্ধতা যাচাই করে আমাদেরকে এই 18টি উদ্ধৃতি থেকে আমাদের রেওয়ামিল সাজিয়ে উভয় দিক আমাদেরকে মেলিতে হবে। উভয় দিক যখন আমাদের যোগফল সমান হবে তাহলে আমরা বুঝতে পারবো যে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাধ্যমে আমরা আমাদের রেওয়ামিলটি সুন্দরভাবে আমরা করতে সক্ষম হয়েছি। আমি আগেই তো তোমাদেরকে পার্টিশন করে দিয়েছি, 18টি যায় থেকে 2টি আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, ব্যাংক জমার উদ্ধৃতি আর সমাপনী মজুদ পণ্য। আর বাকি যে 16টি আমার এখানে আছে এই 16টি আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে কোনটা ক্রেডিট কোনটা ডেবিট। গত ক্লাসে আমি তোমাদেরকে সুচারুরূপে আমি তোমাদেরকে নির্ণয় করে দিয়েছি। এই যে রেওয়ামিলে দেওয়া আছে এই রেওয়ামিল থেকেই আমরা সুন্দরভাবে সেটা আমরা ক্রিয়েট করতে পারি। যেমন দেখো আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে সেদিন বলেছি রেওয়ামিল থেকে আমরা এখানে নির্ণয় করতে পারি, যেমন ক্রয় রেওয়ামিলের ডেবিট, বিক্রয় রেওয়ামিলের ক্রেডিট, প্রাপ্ত ভাড়া রেওয়ামিলের ক্রেডিট, মূলধন রেওয়ামিলের ক্রেডিট, ঋণ রেওয়ামিলের ক্রেডিট, তারপর প্রাপ্য বিল রেওয়ামিলের ডেবিট, আয়কর রেওয়ামিলের ডেবিট, বেতন রেওয়ামিলের ডেবিট, আসবাবপত্র ডেবিট, বিনিয়োগ ডেবিট, প্রশিক্ষণ ভাতা ডেবিট, তারপরে রপ্তানি শুল্ক ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, লভ্যাংশ প্রাপ্তি ক্রেডিট, তারপরে প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট, সমাপনী মজুদ পণ্য ডেবিট। এই যে এন্ট্রিগুলো আমার আছে এই এন্ট্রিগুলো আমাদের সমাপনী ব্যাংক জমা হবে আমার এখানে। আমি দুঃখিত, লেখায় আমার ত্রুটি হয়েছে, সমাপনী ব্যাংক জমা হবে এন্ট্রি, সমাপনী ব্যাংক জমা। এই সমাপনী ব্যাংক জমাটাও আমার ডেবিট। এই কয়টি এন্ট্রি আমার, তাহলে আমাদের ক্রেডিট কলামে যাচ্ছে কয়টি এন্ট্রি? বিক্রয়, প্রাপ্ত ভাড়া, মূলধন, ঋণ, তারপরে প্রাপ্ত বাট্টা, লভ্যাংশ প্রাপ্তি 1 2 3 4 5 6। এই 6টি এন্ট্রি আমার রেওয়ামিলের ক্রেডিট কলামে। আর বাকি যেই 10টি এন্ট্রি ওই বাকি 10টি এন্ট্রি যাচ্ছে আমার রেওয়ামিলের ডেবিট কলামে। আমি সঠিকভাবে যদি টাকার ঘরে টাকার সংখ্যাগুলো নির্ণয় করতে পারি তার যোগফল করা আমার জন্য কোনো অসুবিধে হবে না। সহজ পদ্ধতিতে আমি যোগফল নির্ণয় করতে পারবো। রেওয়ামিলে আমি তোমাদেরকে আশা করি রেওয়ামিলের অংশটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। এই হলো রেওয়ামিল। এরপর আসা আমাদের এই জায়গাগুলো থেকে উদ্ধৃতি থেকে আমরা কি করবো? তাহলে ক্ষয়ের উত্তর আমাদের শেষ। ক্ষয়ের উত্তর শেষ করে ফেলছি বন্ধুরা। ক গেল, খ, এরপর আসছে এখন আমাদের ঘ। তাহলে গয়ে কি বলছে? গয়ে বলছে যে আচ্ছা দেখো তোমাদেরকে আমি আরেকটা এই গয়ের অ্যান্সারটাও এখান থেকে তোমাদেরকে আমি নির্ণয় করে দিচ্ছি কিভাবে। দেখো বন্ধুরা, শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন বলা হচ্ছে এই যায় থেকে কোনটা মূলধন জাতীয় আমার আয় আর কোনটা আমার মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আয় কোনটি, মুনাফা জাতীয় আয় কোনটি আর মুনাফা জাতীয় ব্যয় কোনটি? আমাদেরকে হিসাব বিজ্ঞানের বেলায়, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, কি দেখতে হবে? আমরা যখন রেওয়ামিল করতে যাই
রেওমিল থেকে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী যে কয়টি ফাট আছে সে ফাটগুলো রেওমিলটা যদি আমি সঠিক সুচারুরূপে ভালো করে মনোযোগ সহকারে যদি ক্লাসগুলো অনুধাবন করি, এন্ট্রিগুলো যথাস্থানে যদি আমি প্রয়োগ করতে পারি, তাহলে আর্থিক অবস্থার বিবরণী অঙ্কটি আমাদের করতে সমস্যা হবে না। তো বন্ধুরা দেখো, আমি এখন তোমাদের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের কথাটা তোমাদেরকে বলি। একটা জিনিস খেয়াল রাখবে, রেওমিলে যেই এন্ট্রিগুলো ক্রেডিট কলামে অন্তর্ভুক্ত হবে সেই এন্ট্রিগুলি হবে আমার মুনাফা জাতীয় আয়। সেই এন্ট্রিগুলো হবে আমার মুনাফা জাতীয় আয়ের মধ্যে অনেকগুলো এন্ট্রি আমার চলে আসবে। এর মধ্যে দেখো, আমি এখান থেকেই তোমাদের মুনাফা জাতীয় আয়ের অঙ্কটি তোমাদেরকে বলে দিচ্ছি, তারপরেও আমি সব এন্ট্রিগুলো মুছে তোমাদেরকে করে দেব। প্রথমে আসবে আমাদের বিক্রয়, যেহেতু এটা আমার চলতি একটি হিসাব বিক্রয়। তারপরে আসবে আমার, এইটা হচ্ছে আমি কি বলছি, মুনাফা জাতীয় আয়ের, মুনাফা জাতীয় আয়, যেহেতু বিক্রয় আমার রেওমিলের ক্রেডিট। এই মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে আমার বিক্রয়, মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে আমার প্রাপ্ত ভাড়া, মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে আমার প্রাপ্ত বাট্রা, মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে আমার লভ্যাংশ প্রাপ্তি। এই এন্ট্রিগুলো আমার মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে। এই 4টি এন্ট্রি হলো আমার মুনাফা জাতীয় আয়ের যায় উদ্ধৃতি, আমি এখান থেকে নির্ণয় করলাম। এরপরে আসো, মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমার প্রথমে আসবে কি, ক্রয়। মুনাফা জাতীয় আয়ের মধ্যে প্রথমে আসবে আমার ক্রয়, তারপরে আসবে আমার প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে আমি যেহেতু প্রথমে লিখি প্রারম্ভিক মজুত পণ্য, এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমাকে যোগ করতে হবে, যেহেতু এটা আমার ডেবিট কলাম। আমি আগে বলেছি যে এন্ট্রিগুলো রেওমিলের ক্রেডিট সেগুলো আমার আয়, আর যে এন্ট্রিগুলো রেওমিলের ডেবিট সেই এন্ট্রিগুলো আমার ব্যয়। তাহলে আমার প্রারম্ভিক মজুত পণ্যটা হলো রেওমিলের ডেবিট, এটা আমার ব্যয়, বা এটা এখনও আমার কাছে মজুত আছে, এখনও এটা আমি কোনো লেনদেন বা ট্রান্সফার কোনো হস্তান্তর করা হয় নাই। এই 25,000 টাকার সাথে আরও আমি মাল ক্রয় করে নিয়ে আসছি 1,35,000 টাকার ক্রয়, এটা কি হবে, যোগ হবে। যোগ হওয়ার পরে আমি ইনার কলামে 2টি এন্ট্রি যোগ করব। যোগ করার পরে ওই যে সমাপনী মজুত পণ্য, যেটা আমি আগেই তোমাদের বলেছি, কি বলেছি, যে এটা প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়ের অংশবিশেষ যেটাকে আমরা রেওমিলে অন্তর্ভুক্ত করি নাই, সেই সমাপনী মজুত পণ্যটা ইনার কলামে আমরা বিয়োগ করে আউটার কলামে নিয়ে যাব। আবার বলছি, মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে সর্বপ্রথম আসছে আমার প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা প্লাস ক্রয় 1,35,000 টাকা। যোগ করার পর যেই যোগফল হবে তা থেকে আমাকে বাদ দিতে হবে সমাপনী মজুত পণ্য 25,000 টাকা। এই সমাপনী মজুত পণ্য 25,000 টাকা বিয়োগ করার পরে যেই যোগফলটি থাকবে সেটা যাবে আমার আউটার কলামে। এরপরে আসো শিক্ষার্থীবৃন্দ, তারপরে আর কি কি আসতে পারে চলমান আমার হিসাব। এরপরে আসবে আমার রপ্তানি শুল্ক 13,500, এরপরে আসবে আমার প্রশিক্ষণ ভাতা 5,000 টাকা, তারপরে আসবে আমার বেতন 3,000 টাকা। এটা আমার চলমান, এটা আমার ব্যবসায়ের খরচ, এটা আমার ব্যবসায়ের মুনাফা থেকে আমি এগুলো ব্যয় করছি। যেটা আমার মুনাফা হয়েছে সেই মুনাফা থেকে এটা আমি ব্যয় করা হচ্ছে। এই জন্য আমি রপ্তানি শুল্ক আমার 13,500 এবং প্রশিক্ষণ ভাতা যেটা 5,000 সেটাও আমার ব্যয়, এবং বেতন কর্মচারীর সেটাও আমার ব্যয়। এই এন্ট্রিগুলো আসবে আমার মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে। তো আসো শিক্ষার্থী বন্ধুরা, আমি এবারে অঙ্কটা তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে করে দিচ্ছি। আমি গয়ের উত্তরটি, যেহেতু আমার কাছে প্রশ্ন আছে
এখন আমরা তোমার মুনাফা জাতীয় আমরা শিরোনাম লিখি রনি এন্টারপ্রাইজ এর 31শে ডিসেম্বর 2019 তারিখের সমাপ্ত বছরের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নিম্নরূপ ব্যয় নিম্নরূপ। এরপরে আসো আমরা অঙ্কটা করে ফেলি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে লিখি এখানে বিবরণ টাকা প্রথমে লিখবো আমরা কি বলছে, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় সমূহ, মুনাফা জাতীয় আয় সমূহ কি কি আমি তোমাদেরকে দেওয়া মিলিয়ে সুন্দরভাবে বলে দিয়েছি। প্রথমে আমার মুনাফা জাতীয় আয়ের মধ্যে কি কি এন্ট্রিগুলো বা জায়গুলো আসবে। প্রথমে আসো আমার মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে বিক্রয়, যেহেতু এটা আমার চলমান ব্যবসা। বিক্রয় আমার কত আছে, বিক্রয় 1,50,000, বিক্রয় 1,50,000। তারপরে কি বলছি, প্রাপ্ত বাট্রা আছে কত আমার 12,000 টাকা, প্রাপ্ত বাট্রা 12,000। তারপরে কি আছে, প্রাপ্ত ভাড়া কত, প্রাপ্ত বাট্রা হলো 10,000 আর প্রাপ্ত ভাড়া হলো 12,000। তারপর আছে কি লভ্যাংশ প্রাপ্তি হলো কত 500।
লভ্যাংশ প্রাপ্তি 500। এই হলো আমার সম্পূর্ণ উদ্ধৃতি থেকে মুনাফা জাতীয় আয়। এরপর আসো আমরা যোগ করি 50, 50 আর 10 60, 60 আর 12 হলো 72। তাহলে আমার হচ্ছে 1,72,500, 1,72,500, 1,72,500 টাকা হচ্ছে আমার মূল মুনাফা জাতীয় আয়। এরপর আসো মুনাফা জাতীয় ব্যয় কি কি, আমরা সেটা একই কলামে নির্ণয় করি। মুনাফা জাতীয় ব্যয় সমূহ, মুনাফা জাতীয় ব্যয় সমূহের মধ্যে কি কি আছে আমি তোমাদেরকে প্রথমে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করে দিয়েছি, বলেছি প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুদ পণ্য। তো আসো প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে আমার? প্রারম্ভিক মজুদ পণ্য আছে 25,000 টাকা, ক্রয় আছে আমার 1,35,000, যোগ করলে কত হয়? 0,0,0,0,6, 1,60,000। এখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ যাবে কত? 25,000 টাকা। সমাপনী মজুদ পণ্য বাদ দিলে 25,000, আর আমার থাকে কত? 1,00,00531, 1,35,000 টাকা আসছে আমার আউটারে, 1,35,000 টাকা। মুনাফা জাতীয় ব্যয়সমূহের মধ্যে প্রথমে আমরা নিয়ে আসছি প্রারম্ভিক মজুদ পণ্য, তার সাথে যোগ করছে যেহেতু প্রারম্ভিক মজুদ পণ্যের অংশ বিশেষ ক্রয়, সেটা যোগ করা হয়েছে 1,35,000 টাকা ইকুয়াল টু 1,60,000। আর সমাপনী মজুদ পণ্য যেটা তোমাদেরকে প্রথমে বলেছি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হচ্ছে না, তার কারণ হচ্ছে এই সমাপনী মজুদ পণ্যটা বন্ধুরা, এটা নিয়ে আমরা অনেক সময় দ্বন্দ্বে ফিল করি, আমাদের দ্বিধা বিভক্ত আমাদের মধ্যে সৃষ্টি হয়। এটা প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয় এর অংশ বিশেষ, এজন্য এটা থেকে এটা আমরা মাইনাস করছি, বিয়োগ করছি। বিয়োগ করার ফলে আমার এখন আসছে 1,35,000 টাকা হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়ের প্রথম কলাম। এরপরও আমার আবার চলমান যে লেনদেনগুলো আছে সেটার মধ্যে আছে বেতন। আমি তোমাদেরকে পাশে নিয়ে দেখাচ্ছি, যেহেতু এদিকে আমার জায়গা হচ্ছে না। জের 1,35,000। এখন আমি নিয়ে আসবো বেতন, যেহেতু এটার সাথে আমার আর কোনো কিছু যোগ বিয়োগ করতে হচ্ছে না। বেতন আছে আমার কত? 3,000 টাকা, বেতন 3,000। এরপরে আর কি আছে আমার? প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ ভাতা আছে কত? 5,000, প্রশিক্ষণ ভাতা 5,000। তারপরে আর কি? রপ্তানি শুল্ক, আর আছে আমার রপ্তানি শুল্ক, 13,500। এই হলো আমার মুনাফা জাতীয় ব্যয়ের এন্ট্রি সমূহ, মুনাফা জাতীয় ব্যয়ের
এনটি সমূহ, যাই সমূহ, উদ্ধৃতি সমূহ, যাই কিছু আমরা বলি। তো বন্ধুরা দেখো, এবার আমরা যোগ করি মুনাফা জাতীয় ব্যয়ের মোট কত টাকা। তাহলে তোমাদেরকে আমি শ্রেণীকক্ষীয় যোগের পদ্ধতি সম্পর্কে সুন্দরভাবে আমি তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। আবারও দেখা দিচ্ছি। প্রথমে আমরা প্রথম ঘরে 0 0 বসাই, দ্বিতীয় ঘরে 0 0, তৃতীয় ঘরে 5 5, এরপরে আসবে আমার সহস্রের ঘর, হাজারের ঘর। হাতে আমার কোনো অঙ্ক সংখ্যা নাই। 3 3 5 8, 8 3 11, 11 আর 5 16, 16 6, হাত রয়েছে 1 2 2 আর 3 5, 1 1, 1,56,500 হলো আমার যোগফল। 1,56,000 আমার যোগফল, 1,56,000 আমার যোগফল। তাহলে আমার মুনাফা জাতীয় আয় পেয়েছি আমি 1,72,000 টাকা, আর মুনাফা জাতীয় ব্যয় পেয়েছি আমি 1,56,000 টাকা। এবার আমি লিখতে পারি উত্তর মুনাফা জাতীয় আয় 1,72,500 আর মুনাফা জাতীয় ব্যয় 1,56,500। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের গত ক্লাসের অসমাপ্ত যে কলামটি বা যে অঙ্কটি আমাদেরকে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রনি এন্টারপ্রাইজের উদ্ধৃতি থেকে, সে অসমাপ্ত অঙ্কটি আমরা আজকে আমি প্রথম থেকেই তোমাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি এবং বলতে সক্ষম হয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। 3টি পাঠ আমি তোমাদেরকে করে দিয়েছি। প্রথম কয়ের মধ্যে বলা হয়েছে রেওয়া মিলে কোন কোন এন্ট্রি আসবে না। আমি আশা করি আমি মুখস্থ এখন তোমাদেরকে বলতে পারবো। আমি প্রথমে তোমাদেরকে বলেছি যে প্রথমে আমাদের কয়ের মধ্যে আসছে না কি কি এন্ট্রিগুলো, সেটা হচ্ছে আমাদের ব্যাংক উদ্ধৃত 1/1/2019, আর একটা আসছে সমাপনী মজুদ পণ্য যে 25,000 টাকা ক্রয়ের অংশবিশেষ, 45,000 টাকা ক্রয়ের মধ্যে আসছে না। খ তোমাদেরকে গত ক্লাসও আমি বলে দিয়েছি, বাকি যে আমার 16টি এন্ট্রি সেখান থেকে 6টি এন্ট্রি আমার আসছে না রেওয়া মিলে। আমাদেরকে অশুদ্ধ রেওয়া মিলটি শুদ্ধ করে লিপিবদ্ধ করার জন্য রনি এন্টারপ্রাইজ নির্দেশ করা হয়েছে। আমরা সেটা আমি তোমাদেরকে সেটা করে দিতে সক্ষম হয়েছি। এরপরে বাকি যে অংশবিশেষ এই রনি এন্টারপ্রাইজের 2019 সালে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের উদ্ধৃতি থেকে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, এই সংখ্যাগুলো কি কি, এই উদ্ধৃতিগুলো কত, কি কি, সেটা নির্ণয় করে দেখানোর জন্য বলা হয়েছে। তা আমি তোমাদেরকে প্রথমে বলেছি চলমান ব্যবসায়ের যে লেনদেন সেইগুলো আমাদের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে লিপিবদ্ধ হবে। স্থায়ী কোনো সম্পদ, চলতি কোনো সম্পদ আমাদের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে না। চলমান পদ্ধতিতে বিক্রয়, এটা আমার রেওয়া মিলে ক্রেডিট কলামে আগে তোমাদেরকে বলেছি। রেওয়া মিলে যে এন্ট্রিগুলো ক্রেডিট, সব এন্ট্রিগুলো আর্থিক অবস্থার বিবরণীতে আয়ের হিসাবে আমার আসবে এবং মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে, মূলধন জাতীয় আয়ের মধ্যে আসবে। তাহলে বিক্রয় আমার রেওয়া মিলে ক্রেডিট ছিল, আমি আয়ের হিসেবে নিয়ে আসছি 1,50,000। প্রাপ্ত বাটা রেওয়া মিলে ক্রেডিটে ছিল, সেখানে 10,000। প্রাপ্ত বাটা রেওয়া মিলে ক্রেডিটে ছিল 12,000। লভ্যাংশ প্রাপ্তি রেওয়া মিলে ক্রেডিটে ছিল 500। এই হলো আমার মুনাফা জাতীয় আয়সমূহ। টোটাল আমার ব্যালেন্স দাঁড়িয়েছে 1,72,500। এরপরে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যেই এন্ট্রিগুলো রেওয়া মিলে ডেবিটে ছিল সেই এন্ট্রিগুলো আমাদের মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, সেই এন্ট্রিগুলো আমাদের আর্থিক অবস্থার বিবরণীর মধ্যেও
সে এন্ট্রিগুলো যে 60টি পার্ট আমাদের করতে হবে, স্থানে স্থানে আমাদেরকে সেগুলো ডেবিট কলামে লিপিবদ্ধ করতে হবে। কী হিসেবে? কিছু আছে আমার চলমান চলতি সম্পদ ব্যয়, মূলধন জাতীয় সম্পদ ব্যয়, এই ব্যয়ের দিকে বা মুনাফা জাতীয় ব্যয়ের দিকে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলের ডেবিটই ছিল 25,000 টাকা নিয়ে আসছি। ক্রয় 1,35,000 টাকা রেওয়া মিলের ডেবিটই ছিল নিয়ে আসছি। আর যেই উদ্ধৃতিটা যাইটা বা এন্ট্রিটা সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় নাই, সেটা এই প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়ের অংশবিশেষ পাশাপাশি। এই জন্য এই দুইটা যোগ করে এই সমাপনী মজুত পণ্য আমাদেরকে বিয়োগ করতে হয়েছে। তাইলে 1,60,000 টাকা থেকে 25,000 টাকা গেলে 1,35,000 টাকা। নিচে আমার জায়গা নাই বলে আমি পাশে নিয়ে আসছি যে 1,35,000। এরপরে আবার রেওয়া মিলের ডেবিটে আমার ছিল ব্যয়, চলমান ব্যয়, বেতন কর্মচারী, সেটা আমি 3,000 টাকা দিয়েছি। ওদেরকে প্রশিক্ষণ দিতে আমার খরচ হয়েছে 5,000 টাকা। আবার মাল রপ্তানি করতে খরচ হয়েছে 13,500 টাকা। এগুলো আমার সম্পূর্ণ মুনাফা থেকেই আমার ব্যয় হয়েছে। এই মুনাফা জাতীয় ব্যয়সমূহ আমি অন্তর্ভুক্ত করে টোটাল যখন আমি যোগফল নির্ণয় করেছি তখন দেখা গেল 1,56,500 টাকা আমার ব্যয় হয়েছে। মোট মুনাফা জাতীয় আয় থেকে ব্যয় হয়েছে 1,56,500। তো আমার যোগফল দাঁড়াইল কি? মূলধন জাতীয় আয়ের 1,72,500 আর মুনাফা জাতীয় আয়ের মধ্যে 1,72,500 আর মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে 1,56,500। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে আমার আজকের ক্লাসটি অনুধাবন করেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তোমাদের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাতে বাঁচা রাখলে আবার আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।